সুপ্রভাত বন্ধুরা। পাহাড়, মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের শুরু হচ্ছে চতুর্থ পর্ব। চলুন আজকে আমাদের ভ্রমণ শুরু করি এখান থেকে। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানও নদী বহমান। রাবাংলা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থান করছে রালং মনাস্ট্রি বা নিউ রালং মনাস্ট্রি, যাকে এখানকার বুদ্ধিস্টরা বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রালং পালচেং চোলিং বলে ডাকেন। এটা সাউথ সিকিমের একটা অন্যতম খুবই সুন্দর এবং বেশ বড়, যেটা আমার থাম্বনেলে আছে, তোমরা দেখেছো, সবচেয়ে সেরা বৌদ্ধ মনাস্ট্রি সেরকমই বলতে পারো। আমি অনেক বৌদ্ধ মনাস্ট্রি দেখেছি, কিন্তু এত বড়, এত পরিষ্কার, এত শান্তশিষ্ট এবং এত নিয়মানুবর্তী মনাস্ট্রি বোধহয় আমি খুব কম দেখেছি। কিছুদিন আগে এখানে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হয়েছিল, সেই কারণে মনাস্ট্রিতে করার সমস্ত রঙগুলো যেন এত চকচক করছে, যেন মনে হচ্ছে ঠিক দুর্গাপুজোর সময় কলকাতা যেমন সেজে ওঠে, ঠিক সেরকমই। মনাস্ট্রির ভেতর বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পুঁথি রয়েছে এবং বিভিন্ন পেন্টিংস রয়েছে, ও বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে বিভিন্ন দেবদেবীও রয়েছেন। আমরা যখন মনাস্ট্রিতে গিয়েছিলাম সেই সময় সবে ওখানে যারা বৌদ্ধ সন্ন্যাসীরা ছিলেন তারা প্রেয়ার করছিলেন, তাই আমাদের একটু অপেক্ষা করতে হয়। তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি। রালং মঠ বা রালং পালচেং চোলিং হল উত্তর পূর্ব ভারতে দক্ষিণ সিকিমে অবস্থিত তিব্বতী বৌদ্ধ ধর্মে কাগু সম্প্রদায়ের একটি বৌদ্ধ মঠ। এই মঠ থেকে বা এই মঠের ঠিক পশ্চিম দিকে ছিল বা এখনো আছে সেই পুরাতন রালং গোম্পা বা কর্ম রাপটেলিং মঠটি। যখন এই কর্ম রাপটেলিং মঠটি রিকনস্ট্রাকশন হচ্ছিল বা সেটা পুনর্গঠন করা হচ্ছিল, সেই সময় 12তম গোয়ালসাব রিনপোচে দ্বারা 1995 সালে একটি নতুন পালচেং চোলিং মনাস্টিক ইনস্টিটিউট নামে এই রালং মনাস্ট্রি তৈরি করা হয়। এই রালং মনাস্ট্রিটি সাউথ সিকিমের সবচেয়ে বড় মনাস্ট্রি, বা বলতে গেলে নামচিতে অবস্থিত দক্ষিণ সিকিমের বা সাউথ সিকিমের একমাত্র ইনস্টিটিউট, যেখানে পড়াশোনা এবং হোস্টেল সিস্টেম সমস্ত কিছু একসাথে, এবং তার সঙ্গে অন্যান্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে ধরনের প্রেয়ার বা অন্যান্য ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো সমস্ত কিছু একসাথে এখানেই পালন করা হয়। আমরা যখন ভেতরটা ঢুকেছিলাম সেখানে ওখানকার পেন্টিংস এবং অন্যান্য জিনিস প্রত্যেকটাই কিন্তু বেশ চোখ ধাঁধিয়ে গেছিল। সবচেয়ে বেশি নজর কেড়েছিল সেটা হচ্ছে গৌতম বুদ্ধের প্রায় 20 ফুট উঁচু, যেটা বলা হয় অবলোকিতেশ্বর যে মূর্তিটা, অর্থাৎ গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন অবস্থায় যে মূর্তিটা, সেটা সত্যি আমাদের নজর কেড়েছিল। এত শান্ত শিষ্ট পরিবেশ না, সত্যি মনে হচ্ছিল যে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেটার কল্পনা বারবার আমরা করি। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই চাই যে আমরা শান্তিতে সুখে থাকবো। এই জায়গাটা না সেরকম একটা শান্তির জায়গা আমার মনে হয়েছিল, যেন মন জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সারা জীবনের যত ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশন আছে সেগুলো একদম ধুয়ে উড়িয়ে দিই, ভগবান বুদ্ধের পায়ের কাছে সেগুলো সমর্পণ করি। যাই হোক, আমরা এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটাই এবং প্রায় অনেকটা সময় নিয়েই আমরা এই রালং মনাস্ট্রিটা ঘুরি। যারা যারা সাউথ সিকিম আসছেন তারা কিন্তু অবশ্যই এই রালং মনাস্ট্রিটা ভালোভাবে ঘুরবেন।
আমাদের হাতে সময় একটু কম ছিল, তবুও আমরা যতটা পেরেছি সেটা ভালোভাবে ঘুরেছি, বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে কথা বলেছি, ওনাদের কাছে অনেক ধরনের নতুন ইনফরমেশন জানতে পেরেছি যে এখানে অনেকে আসেন যারা শুধুমাত্র তাদের মেডিটেশন করার জন্য, অর্থাৎ তাদের জীবনে যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন আছে সেগুলোকে ভাঙার জন্য বা সেখান থেকে বেরিয়ে আসার জন্য এখানে মেডিটেশন করার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা আছে। অবশ্য তার জন্য কর্তৃপক্ষদের সাথে কথা বলতে হয়, কতক্ষণ মেডিটেশন করা যাবে, কতদিন এখানে থাকা যায়, সমস্ত ডিটেলস এই রালং মনাস্ট্রির সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বা তোমরা সেটা পেয়ে যাবে। এবং এই রালং মনাস্ট্রির সঙ্গে পাশেই এই সমস্ত প্রেয়ার হুইলসগুলো আছে, সেগুলোর পাশ দিয়ে সোজা চলে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হোয়াইট কালারের মন্দির, ওটা কিন্তু ভগবান মহাদেবের একটা মন্দির রয়েছে। আমরা সেখানেও ধীরে ধীরে যাই, সেটাও দেখি। জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানে যে চারপাশের পরিবেশটা, এত অপূর্ব পরিবেশ, মানে কি বলবো, বারবার এটাই বলতে ইচ্ছা করছে যে মনটা না জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো শান্তির জায়গায় চলে এসেছি। মানে এতটা শান্ত একটা কোনো পরিবেশ হতে পারে, অথচ তার পাশে স্কুল রয়েছে, হোস্টেল রয়েছে, তারপরেও এত শান্ত একটা পরিবেশ, জাস্ট না সত্যি ভাবা যায় না। যদি মেঘ না থাকতো তাহলে তোমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখিয়ে দিতাম, কিন্তু সেই সময় মেঘ চলে আসে, কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারিনি। যদিও কাঞ্চনজঙ্ঘার ছবি তোমরা আমার এই ভিডিওতে প্রায়শই দেখতে পাবে, কারণ এইবারের ভ্রমণে কাঞ্চনজঙ্ঘা একটু ফাঁকি দেয়নি। চলো তোমাদের রালং মনাস্ট্রির বাকি অংশগুলো ভালোভাবে ঘুরিয়ে নিয়ে বিদায় জানাই আজকে টেমেটিকে। প্রসঙ্গত বলে রাখি, পৃথিবীর সবচেয়ে সুন্দর চা বাগান হলো টেমেটি। এই টেমেটির চা বাগান যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনটা ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটা এত দূর দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন। টেমেটি থেকে সেদিন বিদায় নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। টেমেটি থেকে বিদায় নিয়ে সেদিন আমরা চলেছিলাম নামচির উদ্দেশ্যে। নামচিতে অবশ্য আমাদের রাত্রি যাপন ছিল না, কিন্তু নামচির বেশ কিছু দ্রষ্টব্য স্থান আমাদের দেখা বাকি রয়ে গেছিল। তাই সেই সব জায়গাগুলো দেখতে এবং তোমাদেরকে ভালোভাবে নামচি ভ্রমণ করাতেই কিন্তু আজকে নিয়ে যাচ্ছে নামচির ভ্রমণের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আজকে নামচির অন্যতম দর্শনীয় স্থান সামদুপসে হিলে। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটা খুবই চিত্তাকর্ষক একটা জায়গা। সামদুপসে এই কথাটির অর্থ কি জানো? এই কথাটির অর্থ হলো উইশ ফুলফিলিং হিল বা ইচ্ছে পূরণের পাহাড়। শোনা যায় যে এই যে পাহাড়ের চূড়ায় যে একটি মনাস্ট্রি আছে তার মাথায় যিনি রয়েছেন, অর্থাৎ তার মাথায় যার মূর্তি রয়েছেন, সেই গুরু পদ্মসম্ভবা বা গুরু রিংপোচে এই পাহাড়টির মাথায় বসে আমাদের কল্পতরু উৎসবে যেমন শ্রীরামকৃষ্ণ হয়েছেন কল্পতরু, অর্থাৎ যা তুমি চাইবে তাই তুমি পাবে, এই গুরু রিংপোচে এই পর্বতের মাথা থেকে ওখানকার মানুষদের আশীর্বাদ করেছিল যে তাদের মনোবাসনা মনোকামনা সমস্ত কিছু পূর্ণ হবে যদি তারা এই পাহাড়ে আসে। এখানে গুরু পদ্মসম্ভবার সবচেয়ে বড়, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূর্তি এখানেই রয়েছে। প্রায় ৪৫ ফুট উঁচুতে অবস্থিত এই মূর্তিটি, এবং এই মূর্তিটির কাজটাও কিন্তু সত্যি অপূর্ব, এবারে চোখ ধাঁধিয়ে যায়। এরকম যখন নীল আকাশ থাকে আর যখন সূর্যের আলো পড়ে তখন সত্যি ওনার যে অপরূপ একটা রূপ, এটা দেখলেই না চোখটা সত্যি একদম ঝলসে যায়। মানে সত্যি কথা বলছি, মনেই হয় যে কোনো দেবতা পাহাড়ের মাথার উপর বসে আমাদেরকে নিরীক্ষণ করছেন, দেখছেন, এবং আমাদের কর্মকাণ্ডের উপরেই নির্ভর করছে ওনার আমাদের দেওয়া আশীর্বাদ।
এবং আজকে আমরা দেখতে পাচ্ছি দূরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম প্রাণ খুলে চলে এসছে তার রূপ ঢেলে আমাদের দেখানোর জন্য। আমরা এই পুরো সামদুপসে পাহাড়টা ঘুরেছি এবং এর ভেতরে যে ছোট্ট মনাস্ট্রি মতন করা আছে, যে প্রেয়ার হলটা রয়েছে, এছাড়াও এই মনাস্ট্রিতে বেশ কিছু পুরনো ফটোগ্রাফও রয়েছে। সে সমস্ত কিছুই যে চিত্রগুলো রয়েছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে চলো আমরা পুরো মনাস্ট্রিটা ভালোভাবে ঘুরে দেখি। যদিও অফিসিয়ালি এটা কোনো মনাস্ট্রি নয়, কিন্তু অন্যান্য মনাস্ট্রিগুলোর মতনই এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। বিনা প্রবেশ মূল্যতেই কিন্তু এই সামদুপসে হিল তোমরা ঘুরে দেখতে পারো। নামচিতে দর্শনীয় স্থান প্রচুর রয়েছে এবং সেইটা একদিনে কভার করা সম্ভব নয়। তাই আমরা প্রথম দিন নামচি চারধামটা ঘুরে দেখেছিলাম। আর নামচিতে আসলে চারধাম যে দেখবো না তা তো হতে পারে না। সেই চারধামের একটা ডিটেল ভিডিও কিন্তু রয়েছে আমারই চ্যানেলে। যদি তোমরা দেখতে চাও তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেখানে নামচি চারধামের ভিডিওটা তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারো। আর সেখানে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়েছি চারধামে ঠিক কোন কোন হিন্দু দেবদেবীদের মন্দির রয়েছে এবং ঠিক কোন কোন মন্দিরের আদলে এখানে এই চারধাম পার্কটা তৈরি করা হয়েছে। এছাড়াও নামচিতে আরও অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলোতে একটার পর একটা যাব। তার জন্য কিন্তু দেখতে হবে আমার এই চ্যানেল সায়ন্তনী মিত্র চ্যানেলে, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই হবে। সামদুপসে হিলের যে বুদ্ধ মন্দিরটা রয়েছে সেটা তিনটে পার্ট রয়েছে। একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছ রেড কালারের পিলার দেওয়া, এটা হচ্ছে প্রেয়ার হল। এখানে বৌদ্ধ দেবদেবীদের বিভিন্ন মূর্তি রয়েছে, তাদের সামনে ওরা সমর্পণ করেছে বিভিন্ন ধরনের প্রসাদ, বিভিন্ন তারা ওগুলো যা পছন্দ করে, এবং বিভিন্ন ধরনের এখানে পুঁথি রয়েছে, থাঙ্কা রয়েছে, বিভিন্ন পেন্টিংস আছে। এইটা যাচ্ছে ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর। এরপরে সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা কিন্তু সম্ভবত ওখানে আরেকটা প্রেয়ার হল, আর সেটা প্রেয়ার হলটা শুধুমাত্র প্রাইভেট, মানে যারা এই মন্দির বা বুদ্ধ মন্দিরের সঙ্গে যারা রয়েছেন সেই সমস্ত সন্ন্যাসীদের ব্যবহার করার জন্য সে প্রেয়ার হল। আর একদম থার্ড অর্থাৎ একদম টপ ফ্লোর, যেখান থেকে কিন্তু গুরু পদ্মসম্ভবার যে মূর্তিটা সেটা কিন্তু সেইখান থেকে শুরু হয়েছে। এই থার্ড ফ্লোরে কিন্তু একটা বিশাল বড় ওপেন টেরেস বা ওপেন রুফ রয়েছে। সেই রুফ থেকে যদি চারপাশে নীল আকাশ থাকে এবং মেঘ ছাড়া আকাশ থাকে, আর যদি সেদিন কাঞ্চনকন্যা নিজেকে দেখা দেয় অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাও, তাহলে কিন্তু সোনায় সোহাগা। দারুণ লাগে টেরিস থেকে দূরের পাহাড় দেখতে। সামদুপসে হিল থেকে কিন্তু দার্জিলিংও দেখা যায়, সিকিমের অন্যান্য পাহাড় দেখা যায়, যেমন গ্যাংটং দেখা যায়, যেমন পেলিং দেখা যায়। অর্থাৎ এই জায়গা থেকে এলে সত্যিই গুরু পদ্মসম্ভবা যেন সত্যিই সমস্ত পাহাড়ের মানুষকে লক্ষ্য রাখছেন এই সামদুপসে হিল থেকে, সেটাই যেন মনে হয়। Every step a note resounding, echoes of a journey.
in this wild and wondrous land. Campfires light the evening sky. Underneath the stars we lie. Stories shared with newfound friends on this path that never ends. Streams and valleys paint the scene. Footprints carved where we have been. Winds of freedom in my hair sing the songs of everywhere. চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান নামচি রোজ গার্ডেন। এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট প্রপার্টি, তো সেই কারণে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। প্রায় 2 হেক্টর জায়গা জুড়ে শুধু গোলাপের বাগান, আর আশ্চর্য হতে হয় প্রায় 50 রকমের থেকেও বেশি গোলাপ গাছ এখানে রয়েছে। এই অংশটা রয়েছে নার্সারি অংশ। এখানে গাছগুলোকে চারাগুলোকে বড় করা হয়, তারপরে বাগানে সেগুলো রোপণ করা হয়। এখান থেকে যদি তোমরা চাও তোমরা কিন্তু চারা কিনতেও পারো, অর্থাৎ সে গোলাপ ফুলের চারা হোক বা অন্যান্য গাছ। এছাড়া বিভিন্ন ধরনের স্কুলেন্ট এবং বিভিন্ন ধরনের অর্কিড ওকে এখানে কিন্তু দেখতে পাওয়া যায় বা কিনতে পাওয়া যায়। রোজ গার্ডেনটা যদি তোমরা ঘুরতে চাও, হাতে কিন্তু কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার সময় কিন্তু অবশ্যই রেখো। তার কারণ যেদিকে তাকাবে সেদিকে নতুন প্রজাতির এবং নতুন ধরনের গোলাপ তোমরা দেখতে পাবে, এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ তোমরা দেখতে পাবে। হয়তো তোমরা সেগুলো অন্যান্য জায়গায় শুনেছো, দেখেছো বা নাম শুনেছো, কিন্তু এই নামচির রোজ গার্ডেনে আসলে তোমরা কিন্তু সেগুলো চোখের সামনে দেখতে পাবে। আমি বিভিন্ন ধরনের স্কুলেন্টের নাম শুনেছি, বা যেগুলো হচ্ছে যেগুলো বলা হয় ঘরে রাখে আর কি, যে গাছগুলো, সেই সমস্ত গাছ আমি আগে শুধু ছবিতে দেখেছি। কিন্তু বিশ্বাস করো, এখানে আসার পর যখন চাক্ষুষ করলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম যে সত্যি পৃথিবীতে এত ধরনের গাছ হতে পারে এবং এত সুন্দর হতে পারে সেগুলো। ফটোর থেকে না বা ভিডিওর থেকে আমার মনে হয় যদি সামনাসামনি এসে তোমরা দেখো তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু এই রোজ গার্ডেনটার একটা এলাবোরেট ভিডিও করেছি যাতে কিছু না বাদ যায়, কারণ সবার পক্ষে তো সব জায়গাগুলো দেখা সম্ভব হয় না, সব জায়গায় আসাও সম্ভব হয় না। কিন্তু যদি আমি তোমাদের ঘরে পৌঁছে দিতে পারি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো, তাহলে নিশ্চয়ই তোমরা ঘরে বসে দেখতে পাবে সত্যি আশ্চর্য ধরনের জিনিস কত কি হতে পারে। এই যেমন এখন তোমাকে আমি দেখাচ্ছি বিভিন্ন ভেরিয়েন্টের জবা গাছ, এগুলো কিন্তু জবা গাছে। এরপরে চলে এলাম আমরা বাইরের যে বাগানটায়, সেই বাগানেও কিন্তু ফুটে রয়েছে প্রচুর ধরনের গোলাপ গাছ। গোলাপের সিজন কিন্তু সবে শুরু হয়েছিল, তাতেই পুরো বাগান জুড়ে রয়েছে এরকম বিভিন্ন ধরনের ফুল। এছাড়াও ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, আরও নাম না জানা বিভিন্ন পাহাড়ি ফুল। আসলে আমার ফুল খুব ভালো লাগে। ফুল কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। আর সেগুলো চাক্ষুষ করলে না মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা চলে আসে। তাই আমি একটু বেশি বকবক করে ফেলেছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু লোকাল পিকনিক স্পটও। লোকাল যারা রয়েছেন তারা কিন্তু এখানে সে পিকনিক স্পটে হিসাবে ইউজ করেন। আবার এখানে কিন্তু এটা খুব সুন্দর রেসিডেন্সিয়াল স্টেইং অপশানও রয়েছে, অর্থাৎ এখানে একটা খুব সুন্দর রিসর্ট টাইপের রয়েছে, রোজ গার্ডেন রিসর্ট। সেই রোজ গার্ডেন রিসর্টটা তোমরা কিন্তু বুকিং করে এসে এখানে থাকতেও পারো। হ্যাঁ, প্রাইস রেঞ্জটা একটু বেশি এবং খাবার দাবারের জন্য যে ক্যাফেটা রয়েছে সেটার চার্জটা একটু বেশি। তবে পাহাড়ের মাথায় যেখানে দূরে দেখা যাচ্ছে বরফাবৃত এত সুন্দর হিমালয়ের রেঞ্জ, আর তার সঙ্গে এরকম একটা বাগান, সেখানে একটুখানি যদি রাজকীয়ভাবে থাকতে হয় তাহলে চার্জ তো একটু বেশি লাগবে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাগানের ফুল গাছগুলো। যদি তোমরা আরেকটুখানি শীতকালে, অর্থাৎ ঠিক গোলাপ যখন পাপড়ি ফুটবে বা আরও বেশি যখন গোলাপের সিজনটা হবে, সেই সময় যদি তোমরা আসো না, তাহলে চারিদিকটা লালে লাল বা ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে। তো চলো রোজ গার্ডেনটা বাকিটা ঘুরে দেখি এবার। 悄悄，梦境之花开的潇洒，溪水潺潺，笑声轻摇，转世轮回如雨化蝶，因果纠缠，谁信谁决绝。
2010 সালে তৎকালীন সিকিমের প্রধানমন্ত্রী পাবন চামলিং এইখানকার কিছু অধিবাসীদের জন্য তৈরি করে দিয়েছিলেন একটা মন্দির বা দিয়েছিলেন একটা জায়গা। এই জায়গাতে পরবর্তীকালে তৈরি হয় বিশাল বড় সাই মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছ, সিকিমে সাই মন্দির। সবচেয়ে বড় সাই বাবার মন্দির রয়েছে মহারাষ্ট্রের নাসিকে বা সিরডিতে, আর সিরডির পরে সবচেয়ে বড় সাই মন্দির কিন্তু এই নামচিতেই রয়েছে। বিশাল বড় জায়গা জুড়ে গোল্ডেন কালারে পেইন্ট করা এই মন্দিরটাকে দূর থেকে দেখলে মনে হয় সোনায় মুড়ে দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই মন্দিরে আমরা বেশি ভিডিও করতে পারিনি ভেতরটা, কিন্তু বাইরের অপরূপ কাজ কিন্তু সত্যি চোখ জুড়িয়ে গেছিল। ভেতরে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে শিরডি সাই বাবার একটা আবক্ষ মূর্তি রয়েছে মার্বেলের, এবং বিশাল বড় জায়গা। আর ঠিক দোতলায় রয়েছে গণেশ মূর্তি, এবং সেটাও বিশাল বড়। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সেইটা দেখার জন্য কিন্তু থাকতে হবে আমার সাথে এই চ্যানেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিও? অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দিও। টিল দেন, টাটা, বাই বাই।